স্বাধীনতার ৫ দশক পেরিয়ে গণতন্ত্রের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে আমাদের? আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখি আর গণতন্ত্রের বাস্তবতার সাথে ফারাক কতটুকু? ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলেও কেন ধীরে ধীরে সেটি ফ্যাসিবাদী রূপ নিল? বাংলাদেশের গণতন্ত্র কি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, কিংবা গণতন্ত্রের মূল কাঠামো বা ভিত্তি কতটুকু তৈরি হয়েছে? কেন গণতন্ত্রের জন্য বারবার লড়াই করতে হয়, প্রাণ দিতে হয়? ২৪-এর গণঅভ্যুত্থান কতটা পরিবর্তন এনে দিল? এই প্রেক্ষাপটে আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। অন্তর্বর্তী সরকার বনাম নির্বাচিত সরকার, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। আরও আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সেই সঙ্গে আরও আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান এলডিপি ও মুখপাত্র ১২ দলীয় জোট। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে ৫ দশকে গণতন্ত্রের আকাঙ্ক্ষা কতটুকু আমাদের পূরণ হয়েছে, যে গণতন্ত্রের স্বপ্ন আমরা দেখি বাস্তবতার সাথে ফারাক কতটুকু? ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই রাতে আমাদের কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। খুব ছোট করে বললে, কারণ বিস্তারিত গণতন্ত্র একটা অনেক বড় ইস্যু, এজেন্ডা, তো সেদিকে আমরা নাইবা যাই। মানে যদি বলি যে একজন মানুষের যে অধিকারগুলো সেইটাকে সুনিশ্চিত করা, সেটাকে যদি আমরা গণতন্ত্রের একটা বিশেষ বিষয়ে সংজ্ঞায়িত করি এবং আমি নির্ভয়ে আমার কথাগুলো বলতে পারবো এবং আমার জীবন মান যতটুকু একটা দেশের বাস্তবতায় সম্ভব সেটুকু যাতে নিশ্চিত হবে এবং আমার কথা বলার অধিকার সহ আরও অনেকগুলো সাংবিধানিক অধিকার থাকে, সেইটা যাতে নিশ্চিত হয়, আমরা সেরকম একটা জায়গা চাই। এবং এই কথাটা আমি শুধু একটা বলতে চাই বাড়তি, সেটা হচ্ছে এটা মনে রাখা দরকার। আমরা একটা সমাজকে বা দেশকে যদি এগিয়ে নিতে চাই, তাহলে সমাজ বা দেশ তো জনগণ বাদ দিয়ে হয় না। তাহলে এই জনগণকে যদি আমি একটা উন্নততর জায়গায় না আনতে পারি, প্রতিটি ঘটনায় তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কি বলবো যে যুক্তিসঙ্গতভাবে অংশগ্রহণ, সেটা যদি নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে নিতে পারবো না। তাই এইটা গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এবং প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ওই কাজটা আমরা করতে চাই। এটাই হচ্ছে প্রধান বিষয়। তো এখন সেইটা একটা বড় কাজ, কিন্তু আমাদের দেশে একটা বড় আলোচনা হয়েছে যে দেখা যায় আমাদের এই অধিকার প্রয়োগের একটা বড় বিষয় হচ্ছে ভোট। যে ভোটটা এমন যে গোপন ব্যালটে হয়, যদি ভোট হয় ঠিক মতো, তাহলে দেখবেন স্বামী স্ত্রী কথাটা জানে না, ছেলে মেয়ে যার যার মতো করে দিতে পারে। এবং সেইটারও একটা পজিটিভ কারণ আছে যে আমাদের সংবিধান অনুযায়ী যে একটা নির্বাচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা দেশ শাসন করবে। তাহলে কারণ এটা তো সবাই তো আমরা ২০ কোটি মানুষ দেশ শাসন করতে পারো না, যারা নির্বাচিত হলো তারা জনগণের সম্মতি নিয়ে কতগুলো কাজ করবে। এবং জনগণ খালি নির্বাচিত হলেই হবে না, দেখা গেল অনেকগুলো কাজ আছে, সে যদি ঠিক মতো যেটা করতে চায় তা যদি জনকল্যাণে না হয়, জনগণ তার কণ্ঠ সোচ্চার করবে এবং সেটা বুঝে সে দায়িত্ব পালন করবে। এটাই তো যদি গণতন্ত্রের একটা বড় কথা বলি। কিন্তু আমরা অনেকদিন ধরে দেখছি বাংলাদেশে এটা ব্যাহত হচ্ছে। শুধুমাত্র ভোট ব্যাহত হচ্ছে তা না, ওই যে জনগণের অন্য যে ন্যূনতম বেঁচে থাকার জন্য যে অধিকার, সেইটা আমরা দেখছি সাধারণ জনগণই টাকা আয়ের অন্যতম উৎস। খালি মনে করার জন্য বলি, আমাদের কৃষক ক্ষেত মজুর শ্রমজীবনের বিদেশে অবস্থানরত শ্রমিকরা আর বাংলাদেশের ক্ষুদ্র যে ইন্ডাস্ট্রি যারা গড়ে তুলেছে তারাই তো টাকা আয়ের অন্যতম জায়গায়। কিন্তু দেখবেন তাদের পকেটটা প্রকৃতপক্ষে ফাঁকা থাকে, টাকা মোটা হয় অন্যদের। এবং সেইটার একটা বড় বিষয় হচ্ছে যারা এই টাকা উৎপাদন করছে, লুটপাটকারীরা অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি করে এই কাজটা করছে। তাহলে আমি বেশি না যেয়ে যে দুইটা জায়গায় আনি যে আমি লুটপাটের জায়গাটা বন্ধ করব, একই সাথে মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করব, ভোটের অধিকার নিশ্চিত করব। কিন্তু বিগত দিনগুলোতে এই যে কথা বললেন, এই কাজটাই আমরা করতে পারিনি। আপনি বলছিলেন গণতন্ত্রের বিষয়ে বোঝাতে যে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের সরাসরি ভোটাধিকার প্রয়োগ, অন্যতম বিষয়, এবং সবকিছুতেই তার অধিকারের নিশ্চিত করা। আপনি নিশ্চয়ই অবগত আছেন, আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। আমি সহজে কথা বলি, উনি যে বললেন বাংলাদেশের মানুষ মনে করে, উনি কিসের ভিত্তিতে বললেন? আর বাংলাদেশের মানুষ মানে আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমার তো ৬৪টা জেলায় কমিটি আছে, বিএনপি,
এখানে যে 12 দলীয় জোটের তার মুখপাত্র তিনি আছেন, তা তারা বাংলাদেশের জনগণ না, আমাদের সমর্থক বাহিনী বাংলাদেশের জনগণ না। তা আমরা যে বলছি যে দ্রুততম সময়ে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আপনার কাজ হচ্ছে দ্রুত সময়ে নির্বাচন দিয়ে চলে যাওয়া, ভালোভাবে করা। এবং এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে আপনারা দেখা গেলে এমন কতগুলো কাজ করছেন যেটা আপনার অধিকারই নাই। তা সুতরাং সেই জায়গায় উনি ওই কথা বললেন কিসের উপরে ভিত্তি করে? তাই এইটাতে এতদিন ধরে শুনছিলাম যে ওনার সপক্ষধারী অনেকে এই কথা বলছেন, এবং ওনার উপদেষ্টাদের কেউ কেউ প্রথম দিন থেকে শুরু করে নানা সময় বলছেন, সবাই না, কেউ কেউ। তাতে অনেকের মধ্যে একটু মনের কোণার মধ্যে একটু উকি মেরে এইরকম ছিল, ইউনূস সাহেব বোধহয় এটা চান না আসলে, ওনার চেলা চামুন্ডারা বলছেন। এবং এইবার এই কথা বলার মধ্য দিয়ে ওনার যে ক্ষমতায় থাকার দীর্ঘদিনের ইচ্ছা সেটাই কিন্তু বহিঃপ্রকাশিত হয়ে যাচ্ছে। কারণ ওনার এই কথাকে অন্তত পক্ষে আমি বা আমাদের পার্টি এগ্রি করি না। আল জাজিরাকে তিনি আশ্বস্ত করেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে এবং ডিসেম্বরের পরে বিলম্ব হবে না। না, ডিসেম্বর না, জুনের পরে। কিন্তু সেইটা আমার কাছে মনে হয় ধোঁয়াশা কাটেনি কেন তাও বলে দিই। দুইটা কথা, ভেরি সিম্পল। উনি বলছেন ছোট সংস্কার চাইলে ডিসেম্বর, বড় সংস্কার চাইলে জুন। তো এইখানে এই তিনজন আছে, আপনি আছেন। ছোট সংস্কার মানে কি এবং বড় সংস্কার মানে কি উনি এই পর্যন্ত কোথাও কি কনফার্ম করেছে? কনফার্ম করে নাই। তাহলে কি বিষয়টা দাঁড়ালো? বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি অনেক ঘটনা, তার মধ্যে নিশ্চয়ই পরে আমরা আলোচনা করব, এই যে রাখাইন মায়ানমারের ঘটনা। বাংলাদেশে অনেকগুলো ঘটনা অন্ততপক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে চোখের সামনে দেখছি, যেগুলো ঘটছে বা অনেকের ভাষায় ঘটনা হচ্ছে। এই সবের তো একটা অন্যতম উদ্দেশ্য দেখছি, ইচ্ছা করলেও এই সময় নির্বাচন করতে পারবেন না যদি না এখনই অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য বিবেচনা করে নির্বাচন কমিশনকে না বলেন বা যে নির্বাচনের জন্য আপনি অমুক দিন এই বছরের মধ্যে অমুক মাসের মধ্যে নির্বাচনের ব্যাপারে তুমি তোমার শিডিউলগুলো ঘোষণা করো, এবং এর জন্য ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার এই সময় সেটা সম্ভব হয়। এই কথাটা না বলা পর্যন্ত উনি যতই ডিসেম্বর এবং জুন বলুক না কেন, আমাদের সামনে বরঞ্চ এখন অনেকগুলো ঘটনাবলী যা দেখছি তাতে করে নির্বাচন আরও বেশি অনিশ্চিত হচ্ছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। সুতরাং ওনার এই কথার উপরে দুইটা কথা, প্রথম হচ্ছে অধিকাংশ জনগণ চাই, সেটা এগ্রি করছি না। দ্বিতীয়ত হচ্ছে ওই যে যেটা ডিসেম্বর এবং জুন, এইটাকে অপ্রয়োজনীয় কথা মনে করছি। কারণ বাংলাদেশের অধিকাংশ দলই আমরা কিন্তু বলেছি ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব এবং করা নানা কারণে খুবই প্রয়োজন। না হলে 24-এর গণ অভ্যুত্থান তার যে আকাঙ্ক্ষা এবং আমাদের যে অপশক্তিগুলো আছে তারা নানা ধরনের সুযোগ নেওয়ার প্রচেষ্টা গ্রহণ করবে। আপনি মনে রেখেন, একটা খালি তুলে রাখি, এখন হয়তো এটা এজেন্ডা না, পরে আপনি জিজ্ঞেস করবেন। ধরেন আজকে মায়ানমারকে ঘিরে যে সংকটগুলো তৈরি হচ্ছে, যে ভূ রাজনীতি, আমি খালি এই পয়েন্টটা একটু তুলি, যে ভূ রাজনীতি করে যারা এটা করতে চায় তারা যখন দেখবে ইউনূস সাহেব থাকলে তাদের জন্য সুবিধাজনক, তা সে তো কোনো নির্বাচন করতে দেবে না, সে তো তাকেই রক্ষার জন্য প্রচেষ্টা গ্রহণ করবে। সুতরাং যদি উনি সত্যি সত্যি ক্ষমতা নেওয়ার শুরুতে যে কথা বলেছিলেন এগুলো আমাদের কাজ না, আমরা আমাদের কাজে ফিরে যেতে চাই, এবং পরবর্তীতে উনি বলেছেন অনেক উপদেষ্টারা নাকি যে বেতন ভাতা পান তাদের নাকি জীবন চলে না। আমি জানি না 8 মাস পরে এসে এখন আর কোনো কথা এই ধরনের শুনছি না। তা আমরা বলবো দয়া করে নির্বাচন দেন। আপনি পলিটিক্স করতে চাইলে অবশ্যই রাজনীতিতে আসেন, আপনি নির্বাচনে জিতলে আপনার 3-0 তত্ত্ব আরো ফেরি করে বিক্রি করেন, তখন দেখা যাবে জনগণ কি গ্রহণ করে। কিন্তু তার আগে কোনো অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করা এবং ওনার কথার প্রতি আস্থা অর্জনের কোনো কারণ আমরা অন্ততপক্ষে দেখছি না, সর্বশেষ ঘটনাবলীর কারণে বিশেষ করে। জনাব শাহাদাত হোসেন সেলিম, আমরা কেন বারবার গণতান্ত্রিক যাত্রায় হোঁচট খাই? গণতন্ত্রের চর্চায় মূল ত্রুটি কি? ধন্যবাদ আপনাকে। গণতন্ত্রের চর্চার মূল ত্রুটিটা হচ্ছে যে ব্যক্তির স্বৈরাচারী মনোভাব এবং আপনার ক্ষমতাকে আঁকড়াতে ধরার রাখার এবং ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা আকাঙ্ক্ষা থেকেই আপনার গণতন্ত্র হোঁচট খাচ্ছে। আপনার এরশাদ ক্ষমতা দখলের পর আমরা 9 বছর আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা আপনার সংসদীয় গণতন্ত্রে ফেরত এসেছি। আমরা তখন আশা করেছি যে সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক রূপ নেবে। তিনটি নির্বাচন হয়েছে, কোনো অভিযোগ ছিল না। 2008 সালের নির্বাচনের পরবর্তীকালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলোপ করেছে এবং শেখ হাসিনার ক্ষমতায় থাকা যে একটা উদাগ্র একটা ভাষণা এবং যে কোনো মূল্যে ক্ষমতা থাকার এবং জনগণের ভোট অধিকারকে বঞ্চিত করে আপনার ক্ষমতা থাকার এই ভাষণাটাকেই কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচারী বানিয়ে ফেলেছে এবং এই স্বৈরাচারীর কায়দায়
তিনটি নির্বাচন করার প্রেক্ষিতে গণতন্ত্র একেবারেই রসাতলে চলে গেছে, গণতন্ত্র একেবারেই নির্বাসিত হয়ে গেছে। এখানে কোনো সংবিধানের কোনো সমস্যা নেই, সংসদীয় গণতান্ত্রিক শাসনের কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো যে ব্যক্তিকেন্দ্রিক। এক ব্যক্তি সমস্ত শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করেছে এবং তার সহযোগী হিসাবে যারা ছিল আপনার আমলা, তারপরে সেনাবাহিনী, পুলিশ, ব্যবসায়ী, তারপরে আপনার এই মিডিয়া ইত্যাদি তাকে একদম নিঃশর্ত সমর্থন করে পদোন্নয়ন করে পুরো ব্যবস্থাপনাটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এবং গণতন্ত্রকে একেবারে হুমকির সম্মুখীন করেছে। এটাই গণতন্ত্রের সংকট। এখানে সংসদীয় গণতন্ত্রে অথবা রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্রের মধ্যে আপনার কোনো সংকট নাই। সংকটটা হলো যে ব্যক্তি আপনার স্বৈরাচারী মানে চিন্তায় রূপান্তরিত করার ক্ষেত্রে বিভিন্ন অর্গানগুলো তাকে সাহায্য করেছে। সেই অর্গানগুলো যদি তাকে সাহায্য না করতো তাহলে তিনি এইভাবে একটা গণতন্ত্রকে হত্যা করতে পারতেন না। যাদের যে দায়িত্ব ছিল গত 15 বছরে আমরা একজন আমলাকেও কিন্তু আমরা দেখি নাই যে আপনার সরকারের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করে আপনার পদত্যাগ করতে। আমরা একজন মানে কর্মকর্তাকে দেখি নাই, নির্বাচন কর্মকর্তাকে, যে 2018 সালের ভোট যেটা রাতে হয়েছে স্পষ্ট ভাষায় এবং যেটা হয়েছে সেখান থেকে কাউকে প্রতিবাদ করতে আমরা দেখি নাই। যখন আপনার মানে 75 সালে বাকশাল গঠন করা হয়েছে তখন কিন্তু এমএজি ওসমানী এবং আপনার ব্যারিস্টার মইনুল হোসেন কিন্তু পদত্যাগ করেছেন, তারা বাকশালে যোগদান করেননি। অন্তত একটা উদাহরণ সৃষ্টি করেছেন তারা। এই 15 বছরে কিন্তু একজনও কোনো উদাহরণ সৃষ্টি করেন নাই। এই উদাহরণ সৃষ্টি না করার কারণে একদম ব্যক্তি একদম রাক্ষসী গণতন্ত্র মানে একটা পরিণত হয়ে গেছে, একদম দানবে পরিণত হয়ে গেছে। এটাই গণতন্ত্রের সংকট এবং আমরা এই গণতন্ত্রের সংকটকে আপনার গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের মালিক হলো যে জনগণ। জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবেন, তার শাসক নির্বাচন করবেন। তার প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে গত 15 বছর তারা কোনো ভূমিকা পালন করতে পারেন নাই এবং আমরা কিন্তু 15 বছর ধারাবাহিকভাবে আমরা মাঠে ছিলাম, আমরা নির্বাচনগুলোকে বর্জন করেছি। আমরা কিন্তু কোনো প্রলোভনে পা দিই নাই, আমরা কোনো ভাগাভাগির নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমরা চেয়েছি যে জনগণ তাদের মালিককে খুঁজে বের করুক। ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহাদাত হোসেন সেলিম। মোশাররফ আহমেদ ঠাকুর, নির্বাচনের ব্র্যাকেটবন্দি কি বাংলাদেশের গণতন্ত্র, গণতন্ত্রের মূল কাঠামো কতটা তৈরি হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতা, এখানে গণতন্ত্রের যে কাঠামোগত যে সমস্যা, এটা খুব বড় সমস্যা না। আমি শাহাদাত হোসেন সেলিম যেটা বলেছেন সেটা মোটামুটি সঠিক আছে। এখানে সমস্যাটা হলো শেখ হাসিনা হিটলারের পথ অনুসরণ করে দিল্লির সুলতান হতে চেয়েছেন। এটা হলো মূল সমস্যা। এটা কমিউনিস্ট পার্টির সমস্যা না বা অন্যান্য কোনো আদর্শিক সমস্যা না। এটা হচ্ছে ব্যক্তির ক্ষমতার উদগ্র লালসা, এটা হচ্ছে সমস্যা। তো আমরা মনে করি এই সমস্যাটা যেভাবে তৈরি হয়েছিল খায়রুল হকের মাধ্যমে বিচার বিভাগকে ব্যবহার করে সেটা পঞ্চদশ সংশোধনী যে পার্লামেন্টে পাশ করে যেটা তৈরি হয়েছিল সেটা পঞ্চদশ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করেছে। গত 8 মাসে যেটুকু সংস্কার হয়েছে, সংস্কারের পথ শুধু এইটুকুনি হয়েছে যে সুপ্রিম কোর্ট আমাদের পঞ্চদশ সংশোধনী বাতিল করেছেন, এইটা একটা সংস্কার। আরেকটা সংস্কার হলো এটা পরিপূর্ণতা লাভ করবে 13th অ্যামেন্ডমেন্টের যে রিভিউটা অ্যাপিলেট ডিভিশনে আছে, এটা রিভিউটা হিয়ারিং হয়ে গেলে এটা বাকিটা পরিপূর্ণতা লাভ করবে। আর ডক্টর ইউনূসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সংস্কারের 1 ইঞ্চিও আগাই নাই। আসুন, বরঞ্চ ডক্টর ইউনূসের পক্ষ থেকে যে কাজগুলি আমরা দেখছি, নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে দূরে ঠেলে দেওয়ার যতগুলি পথ আছে এই সবগুলি পথ অনুসরণ করা হচ্ছে। এই পথগুলোর মধ্যে আজকে কমিউনিস্ট পার্টি যে বিবৃতি দিয়েছে এবং বিএনপির মহাসচিব গতকাল যা বলেছেন সেটা হচ্ছে যে মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস এবং তার পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে একটি আন্তর্জাতিক খেলোয়াড় পক্ষকে ডেকে আনতে চান এবং ডেকে এনে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক খেলার একটা অঙ্গনে পরিণত করে একটি যুদ্ধ খেলার অংশ বানাতে চান বাংলাদেশকে। এবং এই যুদ্ধ খেলার অংশ বানিয়ে তিনি কি করতে চান? তিনি করতে চান যে ডক্টর ইউনূস স্ট্রেচারে শোয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে চান, অথবা ডক্টর ইউনূস নিজেকে রাজা বানাতে চান, ডক্টর ইউনূস নিজেকে রাজা ডিক্লেয়ার করতে চান। আমরা বিশ্বাস করেন যে কোনো দেশে রাজতন্ত্র থাকলেও আমার মনে হয় ওই দেশের রাজা কোনো করিডোর দেওয়ার ক্ষেত্রে
সমস্ত রাজনৈতিক দলকে ডাকবেন, ডেকে কথা বলবেন যে আমরা এইরকম একটা আন্তর্জাতিক পরিস্থিতির শিকার হয়েছে, আসুন আমরা এটা কি করতে পারি। আপনি দেখুন একটা দেশে যখন পার্লামেন্ট থাকে, একটি দামি পার্লামেন্ট হোক আর যাই পার্লামেন্ট হোক, পার্লামেন্টে একটা আলোচনা হয়, অথবা এই চুক্তিটার প্রশ্নে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। আমি আপনাকে বলি যে আমি নিশ্চিতভাবে বলতে পারি এইটা ডক্টর ইউনূস এই ক্ষমতায়, যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসার প্রশ্নে যারা সম্মতি দিয়েছে, বিএনপি এবং অন্যান্য কোনো পার্টি সম্মতি দেয় নাই, এমনকি জামাত ইসলাম সম্মতি দেয় নাই। জামাত ইসলামের কোন সম্মতি আমি শুনি নাই। জামাত ইসলাম বলেছে আমাদের। মোশাররফ আহমেদ ঠাকুর, এই বিষয়টি বুঝতে চাই, আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টা ক্ষমতায় বেশি দিন থাকতে চাইছে, কিন্তু প্রধান উপদেষ্টা যেমনটি দাবি করছে যে জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। অন্যদিকে আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেমনটি বললেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে দেশের মানুষ আন্দোলন করেনি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে মানুষ। জানতেই চাই, অনির্বাচিত মহামানব হলেও সমস্যা, সেদিকে নির্বাচিত দানব হলেও সমস্যা নেই? আমি আপনাকে বলি, নির্বাচিত দানব, যেমন নির্বাচিত দানবদের অবস্থা কি হয় তো সেটা দেখেছেন। শেখ হাসিনা একটা নির্বাচিত দানব, 9 সালে নির্বাচিত হয়েছে, 15 বছর তো অপরাজনীতি করতে পেরেছে। অপরাজনীতি আমি বলছি যে নির্বাচিত দানব যেমন সমস্যা, অনির্বাচিত, আমি ফেরেশতা চাই না তো, আমি অনির্বাচিত ফেরেশতা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। ডক্টর ইউনূস সের যে টোটালটা আমরা তো আলোচনা করতে চাই না। ডক্টর ইউনূসকে চিনি, ডক্টর ইউনূসের ভাই মোহাম্মদ জাহাঙ্গীরকে চিনি, ডক্টর ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিমকে চিনি, সবাইকে চিনি। ডক্টর ইউনূসের আপন ভাতিজা, ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর, ডেপুটি প্রেস সেক্রেটারি, যিনি বলেন উত্তরাধিকারী রাজনীতি নাকি তিনি উৎখাত করবেন, আর তার ভাইয়ের ছেলে ডক্টর অপূর্ব জাহাঙ্গীরকে কোথায় রেখেছেন? ডেপুটি প্রেস সেক্রেটারি বানিয়ে রেখেছেন। আর ডক্টর ইউনূসের ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর আস্থা বাংলাদেশের সকল মিনিস্ট্রিকে দাপিয়ে বেড়ান, এটা আমরা শুনি। তো এই জন্য আপনাকে বলি, ডক্টর ইউনূস সম্বন্ধে আমরা এখনো মুখ খুলছি না, মুখ খুলতে চাই না। ডক্টর ইউনূসকে সসম্মানে আমরা ক্ষমতায় এনেছিলাম, আমরা সসম্মানে ক্ষমতা থেকে বিদায় করতে চাই। রাজনৈতিক দলগুলো বারবার যে গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, নিজেদের দলের ভেতর গণতন্ত্রের চর্চার সুযোগ কতটা রয়েছে, আমি সে আলোচনায় ফিরতে চাই জনাব মোশাররফ আহমেদ ঠাকুর বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনৈতিক দলগুলো বরাবরই গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেদের দলের ভেতরও গণতন্ত্রের চর্চা কতটুকুন করে? পরিবারতন্ত্র রাজনীতি থেকে মুছে ফেলা সম্ভব কি? পরিবারতন্ত্র যদি একটা দল যদি গ্রহণ করে, আমি বলি যোগ্যতার ভিত্তিতে, আমার দলে থানা থেকে থানা, জেলা, সেন্ট্রাল মিলিয়ে কয়েক হাজার কাউন্সিলর হন, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, একজন কাউন্সিলর দাঁড়িয়ে বলবে যে বেগম খালেদা জিয়াকে চেয়ারম্যান চাই না, তিনি থাকবেন না। ক্লিয়ার কথা। তাহলে এটা ডেমোক্রেসি না? এটা তো ডেমোক্রেসি। তারেক রহমানকে বলবে একজন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাই না, দলে কাউন্সিলে দাঁড়াইয়ে বলবে। বাস্তবতা কি আসলেই তাই? এক্স্যাক্টলি, বাস্তবতা তাই, এক্স্যাক্টলি। এটা ডক্টর ইউনূসের 3-0 কল্প কাহিনী না, ডক্টর ইউনূসের 3-0 কল্প কাহিনী না। আমার দেশে নাইট্রোজেন গ্যাস ছাড়া হচ্ছে আমেরিকা সবচেয়ে বেশি, আমি হলাম সবচেয়ে কম। আমার কাছে তো এই তথ্য দিয়ে লাভ নাই তো, আমার কাছে এই তথ্য বিক্রি করে লাভ নাই তো, আমি কেন এই তথ্য মানবো? আমি আমেরিকার সমান হব নাইট্রোজেন গ্যাস নিঃসরণের ক্ষেত্রে, তারপরে আমি শূন্য তথ্য মানবো। বিএনপিতে শীর্ষ নেতৃত্বে সবার যাবার সুযোগ আছে? বিএনপিতে শীর্ষ নেতৃত্বে সবার যাওয়ার তো দরকার নাই, বিএনপির শীর্ষ নেতৃত্বে সবার তো যাওয়ার দরকার নাই। আপনি তো এখানে তো সবাই তো কি বলে দেশ টিভির সিও হওয়ার দরকার নাই তো, সবাই তো দেশ টিভির সিও হওয়ার দরকার নাই। ডেমোক্রেসি যাকে বলে, ডেমোক্রেসি যাকে সবাই মেনে নেয়, এটার নাম ডেমোক্রেসি। ডেমোক্রেসি কল্পনা বিলাস না, এটা কল্পনা বিলাস। যাদেরকে এই যে সুশীল সমাজ যারা গত 15 বছর ইলিয়াস আলী গুম হওয়ার পরে একটা উপদেষ্টা দেখান তো, এখানে একটা উপদেষ্টা দেখান ডক্টর ইলিয়াস আলী গুম হওয়ার পরে একটা উপদেষ্টা বলছে ডক্টর ইলিয়াস আলী গুম করাটা অন্যায় হচ্ছে। একটা উপদেষ্টাকে দেখান
চৌধুরী আলমকে গুম করার পরে বলছে গুম হওয়াটা অন্যায় হচ্ছে। একটা উপদেষ্টাকে দেখেন 677 জন গুম হয়েছে, যে বলছে এই গুম বাংলাদেশের মাটিতে চলতে পারে না। একটা চট্টগ্রামের কক্সবাজার একরাম কমিশনার একরাম সহ যে যে হাজার হাজার যে ক্রস ফায়ার হলো, একটা উপদেষ্টা বলছে যে এই ক্রস ফায়ারের রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। একটা উপদেষ্টাকে দেখান। তো এরা হচ্ছে কল্পনা বিলাসী, এরা আছে মধু খায়, যখন কোনো একটা পরিবর্তন হয় লাভ দিয়ে এসে পড়ে বলে যে আমরা নিরপেক্ষ, আমাদেরকে ক্ষমতার ব্যবস্থা দেন। তো আমরা এই ব্যবস্থাপনাটা, এই যে অরাজনৈতিক, এই যে অনির্বাচনী ব্যবস্থাপনাটা, এটা খুব অল্প সময়ের জন্য চলতে পারে। যেমন রিপাবলিক, হোয়াটস রিপাবলিক? রিপাবলিকটা কি? রিপাবলিক হচ্ছে আমরা জনগণ আমাদের রাষ্ট্র আমরা প্রতিনিধিদের মাধ্যমে পরিচালনা করি। এটা কোনো সময়ও নির্বাচিত থাকতে পারে না। কিন্তু বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে আমরা বলছি এই 90 দিনের জন্য অন্তত আমাদের নির্বাচনটা করে দেওয়ার জন্য কিছু ভালো মানুষ আইসা থাকো, কয়দিন 90 দিন থেকে ইলেকশনটা করে দিয়ে যাও। যার জন্য তারেক রহমান 7 তারিখে বলছিলেন, 6 তারিখে পর 7 তারিখে 7 তারিখে বলছিলেন যে ইয়েস আমরা জাতীয় সরকারকে চাই না, আমরা জাতীয় সরকারকে তাকে দরকার মনে করি না। যে হাসিনার ভালো নির্বাচন দিচ্ছিল না, সংগ্রাম হচ্ছিল, হাসিনা চলে গেছে, এখন ভালো নির্বাচনের পথ মুক্ত হচ্ছে, একটা নির্বাচন করে চলে যাও। আপনি ডক্টর ইউনূসকে ক্ষমতা দেওয়ার টার্মস অ্যান্ড রেফারেন্সটা কি? টার্মস অ্যান্ড রেফারেন্সটা হচ্ছে তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা, জাস্ট রাষ্ট্রপতির উপদেষ্টা, এবং রাষ্ট্রপতি তিনি অন্যান্য উপদেষ্টাকে নিয়ে নির্বাহী কাজ তিনি পরিচালনা করবেন, এর বেশিও না কমও না। ধন্যবাদ জানাচ্ছি। নির্বাহী কার্যক্রম পরিচালনা করার জন্য আজকে ডক্টর ইউনূস নীতিগত সিদ্ধান্ত নেন কেন? ডক্টর ইউনূস করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেন কেন? তিনি কি রাজা? তিনি রাজা নন। ধন্যবাদ জানাচ্ছি। জনাব রহিন হোসেন প্রিন্স, সংস্কার নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে তখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়েও আমরা দেখছি নানা প্রস্তাবনা আসছে বিভিন্ন দল থেকে এবং আলোচনা চলছে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী যদি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন, আবারও কি সংসদীয় ফ্যাসিবাদের পথ প্রশস্ত হবে কিনা? না, আপনি মানে একটা যে ফ্যাসিবাদের পথের কথা যদি বলেন, একটা ঘটনা দিয়ে তো হয় না, এটা নানা ঘটনা হয়। প্রথমত হচ্ছে যে প্রধানমন্ত্রী শাসিত সরকার মানে হচ্ছে সংসদীয় গণতন্ত্রের সরকার, এটাই তো। তা আমাদের দেশে দেখবেন যে অনেকদিন এই প্র্যাকটিসটাই সংকটে পড়ে গেছে, যেটা এখানে শুরুর আলোচনায় সাদত হোসেন সেলিম এই যে স্বৈরতন্ত্রের উদ্ভবের ব্যাপারে এক ব্যক্তি তার কর্তৃত্ব এই কথাগুলো বলছিলেন, আপনি সেই বিবেচনায় যদি থাকে তাহলে তো আপনি এ ধরনের সংকট তৈরি হতেই পারে। তো এই কারণে অনেক সময় এটাকে যেভাবে কাউন্টার পোজ করা হয় আমার বিবেচনায়, যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির, হ্যাঁ আমাদের দেশের রাষ্ট্রপতি যখন আমরা রেখেছি তিনি যদি দুঃখ করে এরকম বলেন কি এক কবর জিয়ারত আর এইটা ছাড়া আমার কোনো কাজ নেই, সেইখানে যদি কোনো চেক অ্যান্ড ব্যালেন্স করতে আলোচনার ভিত্তিতে করতে পারি। কিন্তু ওইটা থেকে প্রধান গুরুত্ব দেওয়া দরকার সংসদীয় গণতন্ত্র, যাকে ওই সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করলো, এবং অনেকগুলো ক্লজ আছে, যেমন ধরুন আমাদের 70 অনুচ্ছেদ থেকে শুরু করে আরও অনেকগুলো বিষয় আছে। সেই জায়গায় আমাদের কতগুলো সংস্কার এবং মেরামত করা দরকার, যাতে করতে তিনি একছত্র ক্ষমতার অধিকারী না হতে পারেন। সেই জায়গায় যদি আমাদের সেফটি ক্লজ দেওয়ার দরকার হয় সেটা আমরা দিতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি এটা নির্ভর করে, যদি বলেন কারা ক্ষমতায় আছে, তাদের অবস্থানটা কি, তারা কিভাবে পরিচালনা করছেন, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জনগণ, তারা এটা মেনে নেবে কি নেবে না, এবং তাদের সচেতনতার স্তর কতটুকু আমরা উন্নতি করতে পারলাম তার উপর এটা নির্ভর করে। আমি এই প্রসঙ্গক্রমে শুধু এটা বলি, অনেক দিন ধরে বলছি, অনেক কথা তো মূল্যও থাকে না। এইটা ধরেন এইবারও 90-এর গণঅভ্যুত্থানের পরে তো আমরা অনেক কিছু পারি না, এটা তো সত্য কথা। আপনি আপনার সূচনার কথাও বলছিলেন। তো এইবারে এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে যদি দ্রুততম সময়ে ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে এতদিনে একটা নির্বাচনী ধারায় যেতে পারতাম, তাহলে একটু কল্পনা করুন তো, যাকেই জনগণ নির্বাচিত করুক, শিক্ষা করলে কি এই বিগত দিনে যে সরকার অনেকগুলো অপকর্ম করেছে বা যেভাবে কাজটা করেছে সে কি এত করতে পারত? সেইটা হচ্ছে না, বরঞ্চ আপনি নির্বাচিত বিলম্ব করার মধ্য দিয়ে আপনি মানুষকে অনেক কিছু ভুলিয়ে দিচ্ছেন, এবং মানুষের সচেতন স্তর যেটা উঠেছিল এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, আমি তো দেখছি সেটা যেন ক্রমশ কমে আসছে। তার কাছে ইয়েস নো, আচ্ছা আগেরটাই তাহলে ভালো ছিল, এই সরকার কি করছে, কি হবে, তার মানে এটা হতাশার সাগরে আপনি নিমজ্জিত করে ফেললেন, যেটা মোটেই কাঙ্ক্ষিত না। যার জন্য আমরা কথাটা বলছি যে অন্তত পক্ষে যাতে করে কোনো এই ধরনের একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা না আসে, কর্তৃত্ববাদী শাসক তৈরি না হয়, এবং একটা ফ্যাসিবাদের
প্রবণতার দিকে না যায়, তার জন্য প্রয়োজনীয় সেফটি ক্লজ রাখতে হবে। কিন্তু আপনি কাগজে কলমে লিখে যদি সব মনে করেন হয়ে গেছে, এটা একটা ভুল। আপনি বলেন তো, সংবিধানে তো অনেক ভালো ভালো কথা ছিল, সংবিধানে এই কথা লেখা আছে তুমি এই করলে স্বৈরাচারী হয়ে যাবা? বরঞ্চ বহু সেফটি ক্লজ আছে। ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এইটা হয়েছে যে শাসক এবং তার আমলা এবং অন্যদের পরিবেষ্টিত হয়ে জনগণের পুরো কণ্ঠকে ভয়ের রাজত্ব কায়েম করেছে, ভোট ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, স্বচ্ছতা জবাবদিহিতা জনগণ অংশগ্রহণ নষ্ট করে দিয়েছে। এই কারণে এটা হয়েছে। সুতরাং এইটা যাতে আর কখনো না হতে পারে সেই কাজটাই আমাদের সেই প্রশ্ন নিয়ে আমি শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে আসতে চাই। যেমনটি আসলে আমরা দেখেছি বিগত সময়ে যে কিভাবে আসলে গণতন্ত্রের মোড়কে যাত্রা শুরু করে আসলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে, আমরা নির্বাচিত এক নায়ক হওয়া থেকে ঠেকাবো কিভাবে? দেখুন, নির্বাচিত তো এক নায়ক হয় না। নির্বাচিত এক নায়ক এটা এখানে হওয়ার কোনো মানে আপনার কোনো ধরনেরই আপনার ব্যবস্থাপনার মধ্যে নির্বাচিত হয়ে এক নায়ক হওয়ার কোনো সুযোগ নেই। এখানে প্রধানমন্ত্রী শাসিত যে সরকার, সেই সরকার তো সংসদের কাছে দায়বদ্ধ। আপনার সংসদ তাকে আপনার যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারে। এছাড়া আপনার ধরেন অন্যান্য যদি 50 জন মন্ত্রী 50টা মন্ত্রণালয় চালায়, প্রধানমন্ত্রী হয়তো 2টা বা 3টা মন্ত্রণালয় চালায়। এর চেয়ে তো আর বেশি না। এমন না যে প্রধানমন্ত্রী 50টা মন্ত্রণালয়কেই মানে তার নির্দেশে পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে না। কিন্তু আপনার ওই যে ব্যক্তিগত মানসিকতাটাকেই আপনার এখানে গণতন্ত্রকে হত্যা করার জন্য দায়ী এবং ঘটনা হয়েছে। তাই এবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হচ্ছে, এই ব্যবস্থার মধ্য দিয়ে কি জবাবদিহিতা কিংবা স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব? দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ গঠন করা হচ্ছে, এটার ব্যাপারে যে কথাটা আছে সেটা হলো যে আপনার যে আমাদের দেশের মধ্যে অনেক মেধাসম্পন্ন লোক, যোগ্যতা সম্পন্ন লোক যারা রাজনীতির প্রতি সেভাবে আকৃষ্ট হচ্ছে না অথবা সেভাবে ভোটে অংশগ্রহণ করছেন না, তাদের মেধা এবং মননকে কাজে লাগানোর জন্য উচ্চতর কক্ষ আমরা এটা প্রতিষ্ঠিত করব এবং সেই উচ্চতর কক্ষে আপনার নিম্নতর কক্ষের সাথে একটা ক্ষমতার ব্যালেন্স হিসাবে কাজ করবে। এইভাবে আমরা প্রস্তাবগুলো দিয়েছি এবং আপনার এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের যেই মানে 167টা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছে, তারও আমরা উত্তর দিয়েছি এবং আগামী রোববার দিন আমাদের সাথে মিটিং হলে আমরা বাকি কথাগুলো বলবো। এখন এই যে অল্প সংস্কার, বেশি সংস্কার, কম সংস্কার ইত্যাদি কথাবার্তা বলে একটা ধোঁয়াশে তলিত মানে পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে, সেটা আমরা শঙ্কিত যে নির্বাচনটা আদৌ সঠিক সময় হয় কিনা। আমি প্রিন্স ভাইয়ের সাথে একমত যে ক্ষমতায় আসার পরে যদি তারা দ্রুততম সময়ে আপনার এই নির্বাচনী ব্যবস্থাপনার সংস্কার করে নির্বাচনটা দিত, তাহলে কিন্তু নির্বাচিত সরকারের মাথার মধ্যে এই জুলাই আগস্টের বিপ্লবটা ঘুরপাক খাটত এবং প্রতিটা সিদ্ধান্ত নিতে কিন্তু তারা অন্তত একবারের অধিক তার চিন্তাটা করত। যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু আমরা মানুষের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে এবং এখানে ডক্টর ইউনূস তো আরও ভয়াবহ রকমের একটা মানুষের মনের মধ্যে একটা শঙ্কা জাগিয়ে তুলেছেন। তিনি যে কথাটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারকেই সমাধান মানুষ মনে করছে, এটা ওনার প্রেস সচিব 2-4 জন মনে করতে পারে, আর অন্য কোনো মানুষ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সমাধান মনে করছে না। কারণ এটার নামটাই হলো অন্তর্বর্তীকালীন সরকার, এটার কাজটাই হলো যে অন্তর্বর্তীকালীন কর্মগুলো করে রুটিন কাজটা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, তার ধর্ম উপদেষ্টার বক্তব্য, পরবর্তীকালে প্রধান উপদেষ্টার বক্তব্যতে আমরা মানে আশঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে যে বহুল প্রচারিত যে মানে কথাটা আছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, আমরা তো এরকম রাবণকে আবার বধ করার জন্য আবার যদি মাঠে নামতে হয় তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপারটা হবে। আমরা এটা চাই না। আমরা চাই যে এইটা যথাসময়, যেমন কথাটা হচ্ছে কি অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন, মানে 6 মাসের মধ্যে অল্প আর বেশির মধ্যে কতটা অল্প আর কতটা বেশি এই কথাটা খোলাসা করে বলতে চাই না। আর আমরা বারবার বলছি যে জুন মাসটা নির্বাচনের জন্য সঠিক সময় নয়, কারণ এই যে এপ্রিলে প্রচণ্ড গরম 35, 36, 38 ডিগ্রি, এরপর মের পর জুনে ঝড় বৃষ্টি, তাহলে নির্বাচনটা সেই সময় হচ্ছে না। এই ধোয়া তুলিতে নির্বাচন আবার ডিসেম্বরে নিয়ে যেতে পারে। তার চাইতে আমরা মনে করি যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে নির্বাচন হওয়ার মতো সমস্ত উপাদানগুলো বিরাজমান এবং এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 15ই জুলাইয়ের মধ্যে তারা আপনার সংস্কারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে। আমরা চাই সংস্কারের রূপরেখার মধ্যে যেই সমস্ত আপনার সংস্কারের ব্যাপারে আমরা ঐক্যমত্য পোষণ করব, আমরা প্রয়োজনে সবাই মিলে সেখানে স্বাক্ষর করব। প্রয়োজনে আমরা আপনার সরোয়ার্দী উদ্যানে জনতার সামনে বসে আমরা একটা সনদে স্বাক্ষর করব। আমরা অঙ্গীকার করব যে যে দল ক্ষমতায় যায় সেই দল এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সবসময় বাস্তবায়নযোগ্য।
যোগ্য। এখন এখানে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু গণতন্ত্রের জন্য যে খুব বেশি একটা কিছু এটা না। যেমন আমি আপনাকে বলি পরিবর্তন, তো আপনি বলেন পরিবর্তন, তো এই উপমহাদেশে পরিবর্তনটা একদম আমাদের মনন জগতে একেবারেই গেঁথে গিয়েছে। সেটা শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত একেবারেই পরিবর্তনটা একদম গেঁথে বসেছে। এমনকি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের মধ্যেও পরিবর্তনতা আছে। পরিবারের কেউ যদি রাজনীতিতে এসে যদি সে মানে জনগণের সমর্থন করতে আদায় করতে পারে, সেখানে সমস্যা কোনো কিছু আমরা দেখি না। একটি সুনির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, নির্বাচনে যদি আসলে সকল সংকটের সমাধান হয়, 12টি নির্বাচনী দেশে হয়ে গেছে, ত্রয়োদশ নির্বাচনের অপেক্ষায় আছি আমরা, এখনো কেন রাজনৈতিক অঙ্গন সংকটের বৃত্তে আবর্তিত হচ্ছে? আমি সেই আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। সাদাত হোসেন সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম, নির্বাচনে যদি সকল সংকটের সমাধান হয়, 12টি নির্বাচন করেও আমরা এখনো কেন সংকটের বৃত্তে আবর্তিত হচ্ছে? না দেখুন, নির্বাচনকে তো আমরা যখন 15 বছর যাবৎ নির্বাচনের জন্য লড়াই করছি, তখন আমরা বলছি যে স্বাধীনতা এত বছর পরও আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই করছি। একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা আমরা করতে পারিনি। আমরা এটার জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী, এবং সেটার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে আমরা এটার সমাধানটা দেখেছি। বর্তমান 15 বছরের যে অভিজ্ঞতা, 15 বছরের স্বৈরশাসকের এই পলায়নের অভিজ্ঞতা এবং তাদের সবাই মুখ থুবড়ে পড়ার অভিজ্ঞতা থেকে আমরা মনে করি যে আগামী দিনে একটা নির্বাচন হলো, যে নির্বাচন যে সরকারি ক্ষমতা আসুক, তারা কিন্তু 15 বছরের এই যে অপশাসন দুঃশাসনের পরে তাদের পলায়নটা, একেবারে সরকার প্রধান হতে আরম্ভ করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যাওয়াটা, এটা মাথায় রেখে কিন্তু দেশটা পরিচালনা করবে। এবং তাদের মধ্যে কিছু অঙ্গীকারও আছে। আমি যদি বলি যে বিএনপি সাদা দফা একটা সংস্কার কর্মসূচি দিয়েছে, পরবর্তীকালে প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে একাধিকবার আপনার আলাপ আলোচনা করে তারা 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই সংস্কারটা যদি একটা নির্বাচিত সরকার করতে পারে, তাহলে দেশের অনেক সংকটের সমাধান হয়ে যাবে। আর একটা আপনার এই যে নির্বাচিত সরকার যেভাবে দেশের অর্থটা লুণ্ঠন করেছে, বর্তমান সরকার অন্তত একটা জায়গায় যে অর্থমন্ত্রী আছেন, তিনি অন্তত ব্যাংকিং খাতে ঢালাও লুণ্ঠনটাকে আপনার বন্ধ করে দিয়ে আপাতত দেশের অর্থনীতিটাকে কিছুটা একটা স্থিতিশীলতার মধ্যে আনছে। আগামী দিনে যারা নির্বাচিত সরকারের পক্ষে একটা ভালো রকমের কাজ হয়ে দাঁড়াবে। জনাব রহিন হোসেন প্রিন্স, মানবিক করিডোর নিয়ে নানামুখী আলোচনা দেখছেন, নানামুখী বিতর্ক দেখছেন আমরা রাজনৈতিক অঙ্গনেও। যদিও প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমার যে প্রশ্নটি, যদি ভবিষ্যতে করিডোর দেওয়া হয়, বাংলাদেশের জন্য কতটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে? দেখুন, কথাটা পরিষ্কার। আমি জানি না প্রেস সেক্রেটারি কি বললেন, কারণ উনি অনেক সময় কি বলেন না বলেন আমাদের বোধগম্য হয় না। কিন্তু আমরা সরকারের যে বিদেশ উপদেষ্টা, বিষয়ক উপদেষ্টা, তার কথাটাকেই গুরুত্ব দিতে চাই। গুরুত্ব এই অর্থে, কারণ তিনি বলেছেন এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটাই তো আমরা জানলাম। আমরা পরিষ্কার করে কথা বলি যে এইটা একটা মানবিক করিডোর দেওয়া না, এটা বরঞ্চ একটা ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ঘটনা। এবং এটা মনে রাখেন, পৃথিবীর বিভিন্ন দেশে এই জাতিসংঘের তত্ত্বাবধানে বলেন আর যেভাবে বলেন, এই ধরনের তথাকথিত করিডোর দেওয়ার মধ্য দিয়েই কিন্তু সেখানে যুদ্ধ ইনভাইট করা এবং এখানে সাম্রাজ্যবাদ এবং বিদেশি আধিপত্যকে ডমিনেট করার কাজটাই হয়েছে বলে আমরা দেখে এসেছি। আর বিশেষ করে এখানকার মায়ানমার, রাখাইনকে ঘিরে এই চক্রান্ত কিন্তু অনেক দিন, এটা নতুন না। এবং সম্প্রতিকালে ওই অঞ্চলে চীন এবং অন্যরা যে ভূমিকা নিচ্ছে, সেইটাকে অধিকার খর্ব করার জন্যে আমেরিকা এবং অন্যরা নানাভাবে এখানে প্রভাব বিস্তার করতে চায়। এবং সেই প্রভাব বিস্তারের সুযোগ যদি আমাদের সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেশ একটা অস্থিতিশীলতার দিকে চলে যাবে, যেটাকে আমরা মনে করি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য শুধু হুমকি না, আমাদের এই অঞ্চলকে দীর্ঘ মেয়াদে একটা অস্থিতিশীলতার মধ্যে আমাদেরকে ফেলে দেবে। সুতরাং এইটা যদি ফেলে দেয়, তাহলে দেখবেন বহু পুরনো চক্রান্ত বাংলাদেশকে একটা ফেল স্টেটে রূপান্তরিত করা, বাংলাদেশের মধ্যে নানা সংকটে, যে পৃথিবীর অন্যান্য দেশে আজকে যে সংকটগুলো দেখতে পাই, যে একটা কি বলবো, যে একটা উপদ্রুত এলাকা, যেখানে যুদ্ধবিধ্বস্ত এলাকা, সেই ধরনের একটা সংকট কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারে। সুতরাং এটা কোনোভাবেই গ্রহণ করা প্রয়োজন নাই। এবং আমার মনে হয় ইতিমধ্যে এই ঘটনার পরে যে প্রতিক্রিয়া হয়েছে, তাতেই সরকারকে পরিষ্কার করে দেওয়া উচিত যে আমরা এই বিষয়ের ভাবছি। ধন্যবাদ জানাচ্ছি। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনিও কি করিডোর প্রসঙ্গে এমন শঙ্কা প্রকাশ করেন কিনা? আমি আগেই বলছি যে, এর আগেই আমার প্রথম শুরুতেই বলছি যে এই রকম করিডোর, এটা রহিন হোসেন প্রিন্স ভাই তো খুব নিষ্পাপ শিশুর দৃষ্টিভঙ্গি থেকে উনি দেখছেন। আমার দৃষ্টিটা এত নিষ্পাপ না।
আমার দৃষ্টিটা একটু সমস্যাগ্রস্ত। তো সমস্যাটা হলো যে ডক্টর ইউনূস এই করিডোর দেওয়ার নাম করে আন্তর্জাতিক খেলোয়াড়দেরকে ইনভাইট করে এখানে একটা যুদ্ধ পরিস্থিতি, একটা প্রক্সি ওয়ার পরিস্থিতি তৈরি করতে চান, একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চান। এই যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে তিনি 2, 3, 4, 5, 7 বছর ক্ষমতাকে প্রলম্বিত করতে চান এবং এই ক্ষমতাকে প্রলম্বিত করে তিনি স্ট্রেচারে শোয়া পর্যন্ত ক্ষমতা তাকে কনফার্ম করতে চান এবং তিনি প্রয়োজনে তাকে রাজা করতে চান। বাংলাদেশের মানুষ এই ইউনূসকে রাজা দেখতে চায় না। বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে স্ট্রেচারে শোয়া পর্যন্ত ডক্টর ইউনূসের যে স্বপ্নের লালায়িত স্বপ্নের যে ক্ষমতা, এটাকে এইভাবে দেখতে চায় না, আমরা দেখতে চাই না। এই জন্য আমাদের নেতা ডক্টর আমির খসরু মাহমুদ চৌধুরী যথার্থ বলেছেন এবং মহাসচিব গতকাল বলেছেন যে এই করিডোর দেওয়ার প্রশ্নে রাজনৈতিক দলগুলির সাথে তার আলোচনা করা উচিত ছিল এবং তিনি বাংলাদেশকে এই করিডোর দেওয়ার প্রশ্নে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এই জন্য আমরা বলছি যে এই করিডোর দেওয়ার যে প্রস্তাব এইখানে উপস্থাপন করা, এটা একটা টেস্ট গেম। এটা দেখছেন, বাজিয়ে দেখছেন কেমন হয়। আমি বলছি এই বাজিয়ে দেখার যে ফলাফলটা আপনি ডক্টর ইউনূস আপনার অনুচরদেরকে জানিয়ে দিন, এই বাজিয়ে দেখার ফলাফলটা নেগেটিভ। নো নো অ্যান্ড নো, নো করিডোর, নো করিডোর, নো। এইখানে সব রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনা করুন, আর না হলে আপনার বিরুদ্ধে যদি আগামীকাল আমাদের আন্দোলন করতে হয় আপনাকে সরানোর জন্য, এটা আপনার জন্য দুর্ভাগ্যজনক হবে, আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। এবং আপনি যদি একটা যুদ্ধ পরিস্থিতি এখানে ইনভাইট করেন, আপনার নোবেল প্রাইজ প্রশ্নের মুখোমুখি হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব রহিন হোসেন প্রিন্স, নির্বাচন নিয়ে এখনো কি ধোঁয়াশা দেখছেন? অবশ্যই দেখছি। যতক্ষণ না পর্যন্ত দুইটা, আজকে আর একটা বাড়তি কথা বলি। প্রথম কথা, পরিষ্কার কথা, ওনারা যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনকে বলছেন যে এই 2025-এর অমুক তারিখের মধ্যে নির্বাচনের ব্যাপারে আপনারা শিডিউল ঘোষণা করেন। 1 নম্বর, এটা যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত না হতে পারছি। 2 নম্বর, এইটা শুধু ঘোষণা না, আমরা এখনকে যে ঘটনাগুলো দেখছি বা আজকে আমরা যে এখানে যে আলোচনা করলাম, ওইটার পরে নির্বাচন করার জন্য প্রস্তুতির কাজটা যদি ঠিকমতো না দেখতে যতক্ষণ পাবো, ততক্ষণ শুধু ঘোষণা দিলেই যে একটা নির্বাচন হবে সেরকম অবস্থা দেখছি না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তার অন্যান্য কাজগুলোকে এমনভাবে ছড়িয়ে ছিটে ফেলছেন, তাতে করে নির্বাচিত বিলম্ব করার নানা ধরনের উপাদান বাংলাদেশের তৈরি হচ্ছে। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।